তাহলে আজকে থেকে আমাদের শুরু হচ্ছে PGMT 5B, এলিমেন্টস অফ quantum mechanics and special theory of relativity. স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, ঠিক আছে। তাহলে এখানে দুটো পার্ট রয়েছে, হ্যাঁ, একটা হচ্ছে কোয়ান্টিনাম মেকানিক্স আর একটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। ইউনিট 1 আর 2 এই দুটো হচ্ছে এই রিলেটিভিটির উপরে, আর ইউনিট 3 থেকে আমাদের হচ্ছে কোয়ান্টিনাম মেকানিক্স। তাহলে আমরা প্রথমে কোয়ান্টিনাম মেকানিক্সটা পড়ে নেব, হ্যাঁ, তারপর আমরা রিলেটিভিটিটা পড়ব। তাহলে আমরা ইউনিট 3 থেকে শুরু করছি। ইউনিট 1 আর ইউনিট 2 এই দুটো আমরা পরে পড়বো, আগে আমরা কোয়ান্টিনাম মেকানিক্সটা পড়ে নিই। হুম। তো আমরা শুরু করছি ইউনিট 3 থেকে। ইউনিট 3, ইলাস্টিক সলিড মিডিয়া, এটা হচ্ছে আমাদের ইউনিট 3। ওকে। আচ্ছা, তাহলে ফার্স্ট আমাদের জানতে হবে ডিফরমেশন অফ কন্টিনাম। একটা কন্টিনামের ডিফরমেশন বিষয়টা কি, দেখো কি বলা হচ্ছে। প্রথমে কন্টিনামটা কি সেটা বলে দিচ্ছে। এ কন্টিনাম is a continuously distributed matters completely filled up in a region of space, ঠিক আছে। তাহলে কন্টিনাম ব্যাপারটা কি না, স্পেসে বা 3 ডাইমেনশনাল স্পেসে আমাদের একটা রিজিয়ন আছে, সেই রিজিয়নের মধ্যে কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড ম্যাটার রয়েছে, হ্যাঁ।
এবং সেটা সম্পূর্ণরূপে ওই রিজিয়ানটাকে ফিল্ড করেছে। ধরো এইটা যদি আমাদের রিজিয়ান হয়, এইটা হচ্ছে আমাদের 3 ডাইমেনশনাল স্পেসে একটা রিজিয়ান। এবার এই রিজিয়ানটাকে এইভাবে ম্যাটার ফিল্ড আপ করেছে, এবং এটা হচ্ছে অবশ্যই কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড, মানে কোথাও তুমি একটু ফাঁক দেখতে পাবে না, এমন ভাবে এই ম্যাটার গুলো এই রিজিয়নের মধ্যে ছড়িয়ে রয়েছে। বুঝতে পারলে? কন্টিনিউয়াসলি কথার অর্থ কোথাও তুমি একটু ফাঁকা জায়গা দেখতে পাবে না, যেখানেই তাকাবে এই ম্যাটার সম্পূর্ণরূপে থাকবে। বুঝতে পারলে? এই জিনিসটাকেই বলা হচ্ছে কন্টিনাম। ক্লিয়ার? তো আমাদের বেসিক্যালি এই কন্টিনামের উপরেই সবকিছু করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইবার এই কন্টিনামের ডিফরমেশন বিষয়টা কি সেটা একটুখানি জেনে নাও। প্যারা চেঞ্জ করে লেখো, লেট at t is equal to 0 the region of space that is the continuum যেটাকে আমরা নাম দিচ্ছি B0, having its surface S0 and volume V0 is the configuration of the continuum। তার মানে ইনিশিয়ালি আমরা যে কন্টিনামটা নিয়েছি, মানে টি ইজ ইকুয়াল টু জিরোতে আমরা কন্টিনামটাকে নাম দিচ্ছি B0, এর সারফেসটাকে নাম দিচ্ছি S0, এবং এর মধ্যে যে পরিমাণ ভলিউম রয়েছে সেটাকে আমরা বলছি V0। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ইনিশিয়ালি কন্টিনামটার কনফিগারেশন। বোঝা গেল? আচ্ছা, এইবার এই কনফিগারেশনটা চেঞ্জ হবে। কিরকম ভাবে চেঞ্জ হবে? ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল ফোর্সেস। এই কন্টিনামটার উপর আমরা কিছু এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করব। দিস কনফিগারেশন মে বি চেঞ্জড টু। তাহলে চেঞ্জ হয়ে নতুন যে কনফিগারেশনটা হলো সেটা হচ্ছে BS, হ্যাঁ, এটাকে আমরা ধরে নিলাম সি। তাহলে ইনিশিয়ালি কনফিগারেশনটা কি ছিল? B0 S0 V0।
তাই তো, S0টা সারফেস আর V0টা ভলিউম। এইবার এর উপর কিছু এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হওয়ার পরে এর কনফিগারেশনটা চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে নতুন কি এলো না BS V। অর্থাৎ নতুন যে সারফেস সেটা হচ্ছে এস, নতুন যে ভলিউম সেটা হচ্ছে ভি। এবার সেটা বাড়তেও পারে কমতেও পারে, ঠিক আছে। আচ্ছা, এই যে চেঞ্জটা হলো বা এই যে ফোর্সটা অ্যাপ্লাই হলো সেটা মোটামুটি টাইম অ্যাপ্লাই হলো ফোর্সটা অ্যাট এ সাবসিকুয়েন্ট টাইম। বোঝা গেল? টাইম পরে এই চেঞ্জটা আমরা লক্ষ্য করলাম বা ফোর্সটা টাইম পর্যন্ত অ্যাপ্লাই। তাহলে এই যে কনফিগারেশনের চেঞ্জ হলো, কোনো একটা কন্টিনামের যে কনফিগারেশনের চেঞ্জ হলো বা আকারের যে চেঞ্জ হলো, সেই চেঞ্জটাকেই বলা হচ্ছে ডিফর্মেশন। বোঝা গেল? দিস চেঞ্জ অফ কনফিগারেশন অফ দ্য কন্টিনাম ইজ কল্ড ডিফর্মেশন। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে তোমার হ্যাঁ। কাছে ধরো, হ্যাঁ, যেই স্পঞ্জের বল গুলো হয় না, ছোট ছোট বাচ্চাদের দেখেছো খেলার মতো স্পঞ্জের বল হয়, দেখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই বলগুলো ধরো তোমার হাতে আছে। এবার যখন তোমার হাতে আছে, ওইটা হচ্ছে ইনিশিয়াল কেস T=0। এইবার তুমি ওই বলটা হাতে নিয়ে জোরে চাপ, তার ফলে কি হবে? ওই বলটার ভলিউম কমে যাবে না, তার আকারের পরিবর্তন হবে, তাই কি না? হ্যাঁ স্যার। তাহলে ওই যে টাইম ধরো তুমি প্রেসার দিলে, তাহলে আফটার টাইম নতুন যে কনফিগারেশনটা আমরা পেলাম, তো সেখানে পুরোনো কনফিগারেশনের থেকে অনেকটা চেঞ্জ আমরা পাবো, ভলিউমে কমবে, তারপর সারফেসটাও কমে যাবে, ঠিক কিনা? তো এই যে চেঞ্জটা হচ্ছে একটা কন্টিনামের, কিসের জন্য চেঞ্জ হচ্ছে? ডিউ টু অ্যাপ্লিকেশন অফ সাম এক্সটার্নাল ফোর্সেস। এই চেঞ্জটাকেই বলা হচ্ছে ডিফর্মেশন। ওকে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। তাহলে এইটা মনে করো আমাদের কন্টিনামটা ছিল অ্যাট টাইম T=0। T=0 তে এর কনফিগারেশনটা কি ছিল? S0 V0 B0। এইবার এর উপর কিছু এক্সটার্নাল ফোর্স আমরা অ্যাপ্লাই করলাম, তার ফলে এর চেহারার কিছুটা পরিবর্তন হলো। মনে করো চেহারাটা এইরকম হয়ে গেল। এটা হচ্ছে অ্যাট টাইম টি, এর কনফিগারেশনটা হয়ে গেল SBV। এই ঘটনাটাকেই আমরা বলছি ডিফর্মেশন। ওকে? এই ঘটনাটাকেই আমরা বলছি ডিফর্মেশন। স্যার লাস্টে এটা ড্র করতে হবে? হ্যাঁ, ড্র করে নাও। আচ্ছা, এইবার প্যারা চেঞ্জ করে লেখো দা পজিশন অফ দা ম্যাটেরিয়াল পয়েন্ট
ম্যাটেরিয়াল পয়েন্ট মানে হচ্ছে আমাদের কন্টিনামের মধ্যবর্তী যে কোনো পয়েন্ট। হ্যাঁ, ইন দা deformed state at time t, given by the coordinate small x1 comma x2 comma x3, and before deformation, before deformation is capital X1 comma capital X2 comma capital X3। বোঝা গেল? তাহলে ডিফরমেশন হওয়ার আগে আমাদের কন্টিনামের মধ্যবর্তী যে কোনো একটা পয়েন্ট যদি তুমি নাও, তার স্থানাঙ্কটা আমরা ধরলাম ক্যাপিটাল X1 কমা ক্যাপিটাল X2 কমা ক্যাপিটাল X3। আর আফটার ডিফরমেশন বা ডিফরমেশন স্টেটে যখন আছে, তখন আমরা কন্টিনামটার মধ্যবর্তী যে কোনো পয়েন্ট যদি নিই, তার কোঅর্ডিনেটটা কি ধরলাম, স্মল x1 কমা স্মল x2 কমা স্মল x3। বোঝা গেল? এইটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, মানে বিফোর ডিফরমেশন। আর এইটা হচ্ছে ডিফর্ম স্টেট, মানে আফটার ডিফরমেশন। ঠিক আছে? তো এটা কিন্তু মাথায় রাখবে, হ্যাঁ। বিফোর ডিফরমেশন কোঅর্ডিনেট গুলো সবসময় ক্যাপিটাল লেটারে হবে, আর আফটার ডিফরমেশন হলে সেটা স্মল লেটার হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার এই দুটো কোঅর্ডিনেটের মধ্যে একটা রিলেশন আমাদের হাতে রয়েছে। রিলেশনটা হচ্ছে এইরকম, এই যে স্মল এক্স আই যেগুলো, হ্যাঁ, সেগুলো হয়ে যাবে ফাংশন অফ ক্যাপিটাল X1 ক্যাপিটাল X2 ক্যাপিটাল X3 অ্যান্ড টি। ওকে? আয়ের মান 1 2 3 হতে পারে, এবং ঠিক একইভাবে অ্যান্ড অলসো ক্যাপিটাল X1 যেটা, সেইটা আবার স্মল এক্স এর উপর নির্ভরশীল হবে বা স্মল এক্স এর ফাংশন হবে। তাহলে ফাংশন অফ স্মল x1 স্মল x2 স্মল x3 অ্যান্ড আয়ের মান 1 2 3, মানে স্মল এক্স আর ক্যাপিটাল এক্স একে অপরের উপর নির্ভরশীল। ঠিক আছে? ওকে। আচ্ছা, দ্য পয়েন্ট capital X1 comma capital X2 comma capital X3 is called Lagrangian, or material point।
and small x1 comma small x2 comma small x3 is called spatial। মনে থাকবে, ক্যাপিটাল গুলোকে লাগরাঞ্জিয়ান বা ম্যাটেরিয়াল পয়েন্ট, আর স্মল গুলোকে স্প্যাটিয়াল পয়েন্ট। আচ্ছা, লেট স্মল ভিআই, যেটা কিনা অবশ্যই ডিপেন্ড অন স্মল x1 x2 x3 and t, I is equal to 1 2 3, be the velocity at t. Okay. The displacement মানে সরণ ui of the material point capital X1 comma capital X2 comma capital X3 from its initial undeformed state to the position small x1 comma small x2 comma small x3 in the deformed state at time t is defined by। ঠিক আছে, তার মানে এখানে কি, আমরা আমাদের পয়েন্টার ম্যাটেরিয়াল পয়েন্টার যে ডিসপ্লেসমেন্ট হলো বা সরণ হলো, সেই সরণটাকে ইউআই দিয়ে ডিনোট করছি। এবং সেই ইউআই এর ফর্মুলাটা হচ্ছে এরকম, ইউআই ইজ ইকাল টু স্মল এক্স আই মাইনাস ক্যাপিটাল এক্স আই, আই ইজ ইকাল টু 1 2 3। বুঝতে পারলে? হ্যাঁ কি না? দেখো ভালো করে, ইনিশিয়ালি আমাদের এই পয়েন্টটা ছিল, এবার এটার উপর ডিফরমেশন অ্যাপ্লাই করার পর ওই পয়েন্টটারই পজিশনটা হয়ে গেছে এই। তাহলে আমাদের এই যে পয়েন্টটা ইনিশিয়ালি আমরা নিয়েছিলাম তার ডিসপ্লেসমেন্ট কতটা হলো, সেইটা কিভাবে বার করব, সেটা বার করার ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে, আফটার ডিফরমেশন মাইনাস বিফোর ডিফরমেশন। ক্লিয়ার?
হ্যাঁ স্যার। হুম। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ডিফরমেশন বিষয়। তো ডিফরমেশন কি, ডিফরমেশনের ক্ষেত্রে কোঅর্ডিনেট গুলো কিভাবে নিতে হয়, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, মোটামুটি সমস্ত বিষয় আমরা কিন্তু জেনে গেলাম। ঠিক আছে, এইবার এই ডিফরমেশনটাকেই ম্যাথামেটিশিয়ান লাগরাঞ্জ এবং অয়লার দুজন দুই রকম ভাবে এক্সপ্লেন করেছে। যদি আমরা লাগরাঞ্জের কথা মতো চলি তাহলে আমাদের এই রকম ভাবে ভাবতে হবে। প্যারা চেঞ্জ করে লেখো ইন লাগরাঞ্জিয়ান মেথড। ইন লাগরাঞ্জিয়ান মেথড, যদি আমরা লাগরাঞ্জের কথা মেনে চলি তাহলে আমাদের মানতে হবে যে স্মল ইউআই এবং স্মল এক্সআই আর ফাংশন অফ ক্যাপিটাল এক্স। ঠিক আছে, দ্যাট ইজ স্মল ইউআই is equal to function of capital X1, X2, X3 and t। এটার ফর্মুলা তাহলে হয়ে যাবে স্মল xi, এটাও হচ্ছে ফাংশন অফ ক্যাপিটাল X1, X2, X3 and t মাইনাস ক্যাপিটাল এক্স। ঠিক আছে, এটা হচ্ছে লাগরাঞ্জের কথা অনুযায়ী। ঠিক একইভাবে অয়লারের কথা অনুযায়ী ইন অয়লারিয়ান মেথড, স্মল ইউআই এবং ক্যাপিটাল এক্সআই আর ফাংশন অফ স্মল এক্সআই, দ্যাট ইজ, সেক্ষেত্রে আবার ডিসপ্লেসমেন্টের ফর্মুলা হয়ে যাবে ইউআই সমান ইউআই, এটা কিনা ফাংশন অফ স্মল x1, x2, x3 t is equal to স্মল xi মাইনাস ক্যাপিটাল এক্সআই, যেটা কিনা ফাংশন অফ স্মল x1, x2, x3 and t। ওকে, বুঝতে পারলে তাহলে? এটা হচ্ছে লাগরাঞ্জের মতামত, আর এইটা হচ্ছে অয়লারের মতামত। মনে থাকবে তো? আমরা যখন যার কথা ভেবে কাজ করব তার মতামতটা নিয়ে আমাদের এগোতে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, কিন্তু স্যার এই যে দুটোর মধ্যে পার্থক্য এখানে কোথায়? পার্থক্য ওই যে ফাংশন অফ, কার ফাংশন হচ্ছে সেটা। এবার লাগরাঞ্জের মতে ক্যাপিটাল এক্সআই যেগুলো সেগুলো হচ্ছে ফাংশন অফ স্মল, এই সরি, লাগরাঞ্জের মতে স্মল এক্সআই যেটা সেটা হচ্ছে ফাংশন অফ ক্যাপিটাল এক্সআই, আর অয়লারের মতে ক্যাপিটাল এক্সআই যেগুলো সেগুলো হচ্ছে ফাংশন অফ স্মল এক্সআই। এটাই পার্থক্য। স্যার তাহলে ওই ল্যাগ্রাঞ্জের ক্ষেত্রে যেটা ক্যাপিটাল এক্সআই আছে ওটা এমনি নর্মালি বসবে, ওটা কোনো ফাংশন অফ হবে না? না, ওটা ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লাগরাঞ্জের ক্ষেত্রে ক্যাপিটাল এক্স গুলো ইন্ডিপেন্ডেন্ট আর অয়লারের ক্ষেত্রে স্মল এক্স গুলো ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম হয়েছিল যে লাগরাঞ্জ প্রথমে তার কথা মতো স্মল এক্সআই গুলোকে ইন্ডিপেন্ডেন্ট ধরে করেছিল, পরে আবার অয়লার সেটাকে ইম্প্রোভাইজ করলো। সে ভাবলো যদি আমরা উল্টোটা ভাবি, মানে ক্যাপিটাল এক্সআই গুলোকে ফাংশন অফ স্মল এক্সআই ভেবে যদি করি তাহলেও থিওরি গুলো মোটামুটি হোল্ড করে যাচ্ছে।
সেই কারণে এই দুটো মেথড আসলো। বুঝতে পারলে? একসঙ্গেই দুটো আসেনি, আগে যে কোনো একটা এসেছে তারপর আরেকটা এসেছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ডিফরমেশনের একদম বেসিক আইডিয়া। ক্লিয়ার? পরীক্ষায় আসতেই পারে যে ডিফরমেশন অফ কন্টিনাম ব্যাপারটা কি, লেখো 2 মার্কস, তখন যদি পারো পুরোটাই লিখে দেবে। হুম। আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন। কি বলছে কোয়েশ্চেনটাই? ফাইন্ড দা স্ট্রেন ডিফরমেশন ইন লাগরাঞ্জিয়ান মেথড। তাহলে কার কথা মতো এগোতে হবে সেটা কিন্তু আমাদের কোয়েশ্চেনেই মেনশন করে দিল। হ্যাঁ, লাগরাঞ্জের কথা শুনে এগোতে হবে, এগিয়ে আমাদের স্ট্রেন ডিফরমেশনটাকে বার করতে। ঠিক আছে, তাহলে লাগরাঞ্জের কথা মতো যদি আমরা এগোই, সেক্ষেত্রে আমাদের কি ভাবতে হবে? স্মল এক্সআই গুলোকে ক্যাপিটাল এক্স গুলোর ফাংশন হিসাবে আমাদের এগোতে হবে, এবং অবশ্যই ইউআইটাও ক্যাপিটাল এক্স এর ফাংশন হবে। ঠিক কিনা? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। তাহলে স্ট্রেন ডিফরমেশনটা দেখা যাক কি হয়। এটা কিন্তু বড় কোয়েশ্চেন, হ্যাঁ, ছোট না, বড় কোয়েশ্চেন, 5 নাম্বারের। লেখো অ্যান্সার। লেটাস consider the finite strain deformation from the initial undeformed configuration। সেটা হচ্ছে B0, S0, V0 to the deformed configuration। P S V। ঠিক আছে। আচ্ছা, তাহলে ছবিটা এঁকে ফেলো। এইটা হচ্ছে আমাদের বিফোর ডিফরমেশন, আর এইটা মনে করো আমাদের আফটার ডিফরমেশন। হ্যাঁ, চেহারার কিছুটা পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে S0, B0, V0, আর এটা হচ্ছে SBV। ওকে, আচ্ছা। লেট P0 and Q0 be two
নেই বাড়ি। ম্যাটেরিয়াল। ইন দা আনডিফর্মড কনফিগারেশন। ঠিক আছে, তাহলে আনডিফর্মড কনফিগারেশনের আহ ক্ষেত্রে আমরা দুটো কাছাকাছি ম্যাটেরিয়াল পয়েন্ট নিয়ে নিচ্ছি। ধরো এইখানে আমরা নিলাম P0, আর এইরকম জায়গায় আমরা নিলাম Q0। ঠিক আছে, এটা অনেকটা দূরেই নিলাম বোঝার সুবিধার্থে, তবে এতটা দূরে না, খুব কাছাকাছি থাকবে পয়েন্ট। অ্যান্ড ডি ক্যাপিটাল এল বি দা লেন্থ, কার লেন্থ, অফ দা লাইন এলিমেন্ট P0 Q0, which is oriented in the direction capital N1, capital N2, capital N3। ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের P0 Q0 লাইনের ডাইরেকশন কোসাইন। ঠিক আছে, ডিসিএস অফ P0 Q0। তাহলে কি হলো না, এই P0 Q0, P0 Q0 এই লাইনের, এই লাইন সেগমেন্টের লেন্থটা আমরা ধরলাম ডি ক্যাপিটাল এল, এবং এই লাইনের যে ডাইরেকশন কোসাইন সেটাকে কি ধরলাম, ক্যাপিটাল N1, ক্যাপিটাল N2, ক্যাপিটাল N3। বোঝা গেছে? কোনো অসুবিধা? এই বিফোর ডিফরমেশন যা কিছু হবে সবই আমাদের ক্যাপিটালে ধরবো। ঠিক আছে, আর আফটার ডিফরমেশন যা কিছু আমরা ধরবো সবই স্মল। ওকে, বলো এই পর্যন্ত ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, লেট P0 পয়েন্টার কোঅর্ডিনেটটা ধরছি ক্যাপিটাল X1, X2, X3, এবং Q0 পয়েন্টটা যেহেতু P0 খুব কাছে রয়েছে, সেই কারণে Q0 কোঅর্ডিনেটটা ধরছি ক্যাপিটাল X1 প্লাস ডি ক্যাপিটাল X1, X2 প্লাস ডি X2, X3 প্লাস ডি X3। আচ্ছা, এইবার আফটার ডিফরমেশন এই P0 পয়েন্টটা মনে করো পি পয়েন্টে এসে পৌঁছালো। আফটার ডিফরমেশন P0 পয়েন্টটা এইখানে থাকলো, আর Q0 যে পয়েন্টটা সেটা একটু ঘুরে গিয়ে এইরকম জায়গায় আসলো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা পি বলছি, এটাকে কিউ বলছি, আফটার ডিফরমেশন। লেখো।
লেট পি সমান, পি এর কোঅর্ডিনেটটা ধরছি x1, x2, x3, অ্যান্ড কিউ তার কোঅর্ডিনেটটা ধরছি x1 প্লাস ডি x1, x2 প্লাস ডি x2, x3 প্লাস ডি x3. Be the position of P0 and Q0 after deformation. ঠিক আছে? আচ্ছা, এইবার এই পি কিউ এদের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে আমরা ডি স্মল এল ধরে নিলাম, এবং পি কিউ লাইনের যে ডাইরেকশন কোসাইন, সেটাকে আমরা ধরে নিলাম স্মল n1, n2, n3. ওকে, বুঝতে পারলে? বল, কোনো অসুবিধা? তাহলে এই যে দূরত্ব, এটা হয়ে গেল আমাদের ডিএল, আর পয়েন্ট গুলো তো আমরা ধরে নিয়েছি। ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম। তাহলে এখন আমাকে বলো তো দেখি যে ডি ক্যাপিটাল এল এটা সমান কি হবে? রুট আন্ডার দুটো পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কি হবে? x1 প্লাস dx1, আচ্ছা dx1 তার হোল স্কোয়ার হুম প্লাস dx2 তার হোল স্কোয়ার প্লাস dx3 তার হোল। হুম। আচ্ছা, তার মানে ডিএল তার স্কয়ার, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি সামেশন I is equal to 1 to 3 ডি ক্যাপিটাল এক্স আই তার হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, আবার ওই ইয়েতে পড়েছিলে মনে করে দেখো, টেনসর অ্যালজেব্রাতে বা টেনসর অ্যানালিসিসে আইনস্টাইনের সামেশন কনভেনশন, সেটা দিয়ে আমরা এটাকে লিখতে পারি কি, ডি এক্স আই ইন্টু ডি এক্স আই। মনে পড়ছে? গ্রাজুয়েশনে পড়েছিলে টেনসর অ্যানালিসিস। মানে জাস্ট সামেশনটাকে উঠিয়ে দেওয়া হয়, আর কিছুই না। হুম। আচ্ছা, এখানে আবার আমরা কর্নেকার ডেল্টা ইন্ট্রোডিউস করাতে পারি। কর্নেকার ডেল্টা আই যে ডি ক্যাপিটাল এক্স আই ইন্টু ডি ক্যাপিটাল এক্স। মনে করে দেখো, এই যে এই জে আর এই যে এই দুটোকে বলা হয় ডামি ইন্ডেক্স, এই দুটো উঠে গিয়ে এই আইটা যে জায়গায় বসে যাবে, আর ডেল্টাটাও কেটে যাবে। মনে পড়ছে? হ্যাঁ স্যার, একটু একটু মনে পড়ছে। হ্যাঁ, এটাকে কি বলা হয়? কর্নেকার ডেল্টা, তাই না? আচ্ছা, ঠিক আছে, তার মানে ডিএল, ডি ক্যাপিটাল এল তার স্কোয়ারকে আমরা এইভাবে এক্সপ্রেস করে নিলাম। ঠিক আছে? আচ্ছা, এগেন এগেন এন ওয়ান সেটা কি হবে বলো তো?
এন ওয়ানটা কি ধরেছিলাম আমরা? এন ওয়ানটা ধরেছিলাম এই পি কিউ লাইনের যে ডাইরেকশন কোসাইন সেই। তাহলে ডাইরেকশন কোসাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি, পি কিউ এর মধ্যে যে ডিস্টেন্স সেইটা বাই এদের মধ্যে টোটাল ডিস্টেন্সটা। মানে এটাকে লেখা যাবে ডি ক্যাপিটাল এক্স ওয়ান বাই ডিএল। ঠিক একইভাবে এন টু, সেটাকে লেখা যাবে ডি ক্যাপিটাল এক্স টু বাই ডিএল। আর এন থ্রি, সেটাকে লেখা যাবে ডি এক্স থ্রি বাই ডিএল। দেখো তুমি এমনি নর্মালি ভাবো, হ্যাঁ, নর্মালি তুমি একটুখানি ভেবে দেখো। পি জিরো পয়েন্টার স্থানাঙ্ক হচ্ছে এক্স জিরো কমা এক্স ওয়ান কমা এক্স টু কমা এক্স থ্রি। আর কিউ জিরো পয়েন্টার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান প্লাস ডিএক্স ওয়ান কমা এক্স টু প্লাস ডিএক্স টু কমা এক্স থ্রি প্লাস ডিএক্স। এখন আমাকে বলো, এই পি কিউ লাইনের ডাইরেকশন রেশিও কত হবে আমাকে বলো। নর্মালি তুমি যেটা জানো জিওমেট্রিতে, সেই অনুযায়ী বলো। এই পি কিউ লাইনের ডাইরেকশন রেশিও কি হবে বলো। বলো। স্যার dx1, dx2, dx3। একদমই তাই, ডিএক্স ওয়ান কমা ডিএক্স টু কমা ডিএক্স থ্রি। আচ্ছা, এবার যদি আমি বলি ডাইরেকশন কোসাইন কত হবে বলো, তাহলে কি করবে? স্যার নিচে রুট আন্ডার দিয়ে ওইগুলোর স্কোয়ার হ্যাঁ, করে। ডিএক্স ওয়ান বাই রুট আন্ডার এইগুলোর স্কোয়ার। লক্ষ্য করে দেখো সেটাই কিন্তু ডিএল, তাই না? হ্যাঁ। তাহলে সেই কারণেই আমরা কিন্তু এই জিনিসটা লিখলাম। বুঝতে পারলে এবার? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো বিফোর ডিফরমেশনের ক্ষেত্রে। এবার যদি সেম জিনিস আমরা আফটার ডিফরমেশনের ক্ষেত্রে ভাবি, তাহলে ওটাও একই রকমই হবে। অ্যান্ড তাহলে আফটার ডিফরমেশন ডি স্মল এল তার স্কোয়ার, সেটা কি লিখবো? সেটা লিখবো ওই একই রকম, ডেল আই জে ডি স্মল এক্স আই ইন্টু ডি স্মল এক্স জে। ঠিক আছে। এবং স্মল এন আই, সেটাকে তাহলে কি লিখবো বলো? সেটাকে লিখবো ডি স্মল এক্স আই বাই ডি স্মল এল। আয়ের জায়গায় এক, দুই, তিন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, ফর ফিক্সড টাইম, মানে টাইমটাকে আমরা ফিক্সড করে দিলাম, হ্যাঁ, কনস্ট্যান্ট করে দিলাম টাইমটাকে। তাহলে টাইমটাকে যদি কনস্ট্যান্ট করে দিই, সেক্ষেত্রে আমাদের স্মল এক্স আই যেটা, সেটা কিসের কিসের ফাংশন থাকবে বলো? লাগরাঞ্জের মেথডে যেহেতু আমরা করছি, তাহলে স্মল এক্স আই গুলো হবে ক্যাপিটাল এক্স ওয়ান, ক্যাপিটাল এক্স টু এবং ক্যাপিটাল এক্স থ্রির ফাংশন। টি থাকবে না, কারণ টাইমটাকে আমরা ফিক্সড করে দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, এবার এর উপর চেন রুল অ্যাপ্লাই করো। তাহলে চেন রুল অ্যাপ্লাই করলে ডি এক্স আই সেটা সমান কি বলা যাবে? পিডি তে শিখিয়েছিলাম, মনে করে দেখো। এটাকে বলা যাবে ডেল এক্স আই বাই ডেল ক্যাপিটাল এক্স ওয়ান ইন্টু ডি ক্যাপিটাল এক্স ওয়ান, তাই কি না? প্লাস ডেল এক্স আই ডেল এক্স টু
ইন্টু ডি ক্যাপিটাল এক্স টু প্লাস ডেল এক্স আই বাই ডেল এক্স থ্রি ইন্টু ডি ক্যাপিটাল এক্স। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হুম। এটাকে যদি আমরা ওই আইনস্টাইনের কনভেনশন অনুযায়ী লিখি, তাহলে ডি এক্স আই সমান এই যে এরকম লিখতে পারি, সামেশন জে ইজ ইকাল টু 1 to 3 ডেল এক্স আই বাই ডেল এক্স জে ইন্টু ডি এক্স জে, তাই কি না? আর আইনস্টাইন বলেছিলেন যে এই সামেশনটা না দিলেও চলবে, তাহলে সামেশনটা না দিলে আমরা নর্মালি এরকম লিখতেই পারি, অসুবিধা কিছু নেই। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখন আমাকে বলো ডি স্মল এল তার স্কোয়ার সেটা কি ছিল? সেটা ছিল কর্নেকার ডেল্টা আই জে ডি এক্স আই ডি এক্স জে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে ডি এক্স আই মানে আমরা দেখতে পেয়েছি এই জিনিসটা হচ্ছে, তো এটা বসিয়ে দাও, ডেল আই জে। আচ্ছা, ডি এক্স আই মানে হচ্ছে ডেল স্মল এক্স আই বাই ডেল ক্যাপিটাল এক্স জে। জে না নিয়ে আমরা ওটাকে কে নিচ্ছি, হ্যাঁ, কারণ এর পরে আবার একটা জে আছে তাই। ওকে। ঠিক একইভাবে ডি এক্স জে এর মানটা তাহলে কি হবে? এর মানটাও একই রকম হবে, ডেল স্মল এক্স জে বাই ডি ক্যাপিটাল এক্স, এখানে এল নিলাম ডামি ইন্ডেক্সটা। বুঝতে পারলে? ভালো করে দেখো, এই যে এখানেও যে এখানেও যে এই যে যে সমান হয়ে গেলে সেটাকে বলা হয় ডামি ইন্ডেক্স, আর ডামি ইন্ডেক্সটাকে আমরা চেঞ্জ করে যা খুশি নিতে পারি। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা ডামি ইন্ডেক্সটাকে কে নিলাম, আর দ্বিতীয়টার ক্ষেত্রে ডামি ইন্ডেক্সটাকে এল নিলাম। ঠিক আছে। এগুলো সব টেনসর অ্যালজেব্রাতে তোমরা কিন্তু শিখেছিলে, হ্যাঁ। আচ্ছা, এইবার লক্ষ্য করো এই যে এখানটায় যে আছে আর এখানটায় যে আছে, এই দুটো জে কে আমি উঠিয়ে দেব, এই দুটো ডামি ইন্ডেক্স হয়ে যাচ্ছে, এই দুটো জে কে উঠিয়ে দেব। উঠিয়ে দিলে তার জায়গায় এই আইটা চলে আসে, এবং এই ডেলটাও তার সাথে সাথে উঠে যাবে, হ্যাঁ। তাহলে এইটা আমাদের হয়ে যাচ্ছে ডেল স্মল এক্স আই বাই ডেল ক্যাপিটাল এক্স কে ডি এক্স কে। আচ্ছা, এবার এইটা আর এইটা, এই দুটোকে একত্রে করলে আমরা পেয়ে যাচ্ছি ডেল স্মল এক্স আই বাই ডেল ক্যাপিটাল এক্সেল ইন্টু ডি ক্যাপিটাল এক্সেল। ঠিক আছে। এখানে কোন ফর্মুলাটা ইউজ হলো? এই যে টেনসর অ্যালজেব্রার এই ফর্মুলাটা ইউজ হলো। আমরা জানি যে ডেল আই জে ইন্টু এ জে সমান লেখা যায় এ আই, এই ফর্মুলাটা ইউজ। ঠিক আছে। বুঝতে পারলে ব্যাপারটা নাকি? আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে ফাইনালি আমরা পেলাম দিস। হুম। নাও
ডিএল তার স্কোয়ার মাইনাস ডি ক্যাপিটাল এল তার স্কোয়ার। এর মানটা দেখো। আচ্ছা, ডি স্মল এল তার স্কোয়ার যেটা পেলাম এই মাত্র সেটা লেখো। মাইনাস ডি ক্যাপিটাল এল তার স্কোয়ার, সেটা যা ছিল তাই, তার কোনো চেঞ্জ আমরা করলাম না। ঠিক আছে। আচ্ছা, এইবার এইখানে দেখো আই আই সেম আছে, তাহলে আইটা ডামি। আর এই যে জে জে সেম আছে, তাহলে জেটা ডামি। এখন এই ইন্ডেক্স গুলোকে আয়ের পরিবর্তে আমরা অন্য কিছু বসাতে পারি, জে এর পরিবর্তেও আমরা অন্য কিছু বসাতে পারি। হ্যাঁ, তো প্রথমটা যা ছিল তাই থাক। মাইনাস দ্বিতীয়টাতে আমরা আয়ের জায়গায় বসাচ্ছি কে, এবং জে এর জায়গায় বসালাম এল। ঠিক আছে। কেন বসালাম? যাতে আমরা কমন নিতে পারি সেই কারণে। আচ্ছা দেখো, এখান থেকে এবার কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে? এই যে ডিএক্স কে আর ডিএক্স এর এই দুটো কমন চলে যাচ্ছে। তাহলে এই দুটো যদি কমন চলে যায় সেক্ষেত্রে আমরা পাচ্ছি দিস। বুঝতে পারলেন? আচ্ছা, ব্র্যাকেটের জিনিসটাকে ধরে নাও টু স্মল আর কে এল, সঙ্গে থাকবে ডিএক্স কে ডিএক্স এল, যেখানে আর কে এল যেটা, সেটা হচ্ছে আমাদের হাফ ইন্টু এই ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল সেটা। ঠিক আছে। আচ্ছা, দেয়ারফর ডি স্মল এল তার স্কোয়ার মাইনাস ডি ক্যাপিটাল এল তার স্কোয়ার বাই ডি ক্যাপিটাল এল তার স্কোয়ার, সেটা কি হবে? এই যে এই উপরের জিনিসটাই এইটা আমরা পেয়ে গেছি, তাহলে এইটাকে জাস্ট ডি ক্যাপিটাল এল তার স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, তাই না? তার মানে টু আর কে এল সঙ্গে হবে ডি এক্স কে বাই ডি ক্যাপিটাল এল ইন্টু ডি ক্যাপিটাল এক্স এল বাই ডি ক্যাপিটাল এল। বুঝতে পারলেন? দিস ইজ ইকুয়াল টু টু আর কে এল ইন্টু এই যে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি বলো? কি বলা যাবে এটাকে? ক্যাপিটাল এন কে বলা যাবে না? এই যে
ক্যাপিটাল এন ওয়ান মানে হচ্ছে dx1/dl। তাহলে ডি এক্স কে বাই ডিএল সেটাকে নিশ্চয়ই ক্যাপিটাল এন কে বলা যাবে। ঠিক একইভাবে তার পরেরটাকে ক্যাপিটাল এন এল বলা যাবে। এটাকে 1 নাম্বার দিয়ে রাখো, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। বোঝা গেল এই পর্যন্ত? কোনো অসুবিধা? না স্যার। আচ্ছা, এইবার লেখো ইফ স্মল ইউআই be the displacement from P0 to P, then তাহলে ডিসপ্লেসমেন্টের ফর্মুলা আমরা আগেই শিখেছি। স্মল ইউআই সমান কি হবে? স্মল এক্সআই মাইনাস ক্যাপিটাল এক্স, অ্যান্ড ফ্রম Q0 টু কিউ, সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা হবে ইউআই প্লাস ডিইউআই। সেটার ফর্মুলা তাহলে কি হবে? Q0, এই সরি, কিউ এর কোঅর্ডিনেট দ্যাট ইজ স্মল এক্সআই প্লাস ডি স্মল এক্সআই মাইনাস Q0 কোঅর্ডিনেট দ্যাট ইজ ক্যাপিটাল এক্সআই প্লাস ডি ক্যাপিটাল এক্সআই। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে লক্ষ্য করে দেখো, ইউআই মানে তো আমরা অলরেডি লিখেছি স্মল এক্সআই মাইনাস ক্যাপিটাল এক্সআই, সেটা বসিয়ে দাও, প্লাস ডিইউআই। আর ডান দিকটা কি হচ্ছে দেখো, ডান দিকটা হচ্ছে স্মল এক্সআই মাইনাস ক্যাপিটাল এক্সআই প্লাস ডি স্মল এক্সআই মাইনাস ডি ক্যাপিটাল এক্সআই, তাই না? তাহলে এই দুটো কেটে গেল, এখান থেকে আমরা ফাইনালি পেয়ে গেলাম ডি ইউআই সমান ডি স্মল এক্সআই মাইনাস ডি ক্যাপিটাল এক্সআই। বুঝতে পারলে? কোনো অসুবিধা? না স্যার। হুম। imply imply d small xi সমান তাহলে কি হবে? d ui প্লাস ডি ক্যাপিটাল xi, তাই না? আচ্ছা, এটাকে এক্স কে দিয়ে ভাগ করে দাও, ক্যাপিটাল এক্স কে দিয়ে ভাগ করে দাও। তাহলে এইটা হয়ে যাচ্ছে ডেল এক্স আই, ডিটা ডেল হয়ে গেল বাই ডেল ক্যাপিটাল এক্স কে। হ্যাঁ, সবগুলোর নিচেই ডেল ক্যাপিটাল এক্স কে নিয়ে নাও, সবগুলোর নিচেতেই ডেল ক্যাপিটাল এক্স কে নিয়ে নাও। তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম ডেল স্মল এক্স আই বাই ডেল ক্যাপিটাল এক্স কে সমান ডেল ইউআই বাই ডেল ক্যাপিটাল এক্স কে প্লাস এই যে এই জিনিসটা মানেই হচ্ছে কর্নেকার ডেল্টা। হ্যাঁ, কর্নেকার ডেল্টা, উপরে আছে আই আর নিচে আছে কি। বোঝা গেল? এটাই কিন্তু কর্নেকার ডেল্টার ডেফিনেশন বা ফর্মুলা, যাই বলো না কেন। ওকে, আচ্ছা, therefore আর কে এল is equal to আর কে এল সমান কি ছিল?
আর কে এল সমান ছিল হাফ, ব্র্যাকেটের মধ্যে ডেল এক্স আই বাই ডেল এক্স কে ইন্টু ডেল এক্স আই বাই ডেল এক্স এল মাইনাস ডেল কে এল। আচ্ছা, এই মানগুলোকে বসিয়ে দাও। কোথা থেকে বসাবে? এই যে ডেল এক্স আই বাই ডেল এক্স কে এর মানটা পেয়েছো, এই যে এটা বসাও। ডেল ইউআই বাই ডেল এক্স কে প্লাস কর্নেকার ডেল্টা আই কে ইন্টু, ঠিক একইভাবে এই জিনিসটার মান কি হবে? ডেল ইউআই বাই ডেল এক্স স্মল এল প্লাস কর্নেকার ডেল্টা আই এল। বুঝতে পারলে? মাইনাস কর্নেকার ডেল্টা কে এল। ওকে। আচ্ছা, এবার এটা গুণ করে দাও, ব্র্যাকেট দুটোকে গুণ করে দাও। প্রথমটা এটা হলো প্লাস, দ্বিতীয়টা এরকম, মানে চারটে টার্ম টোটাল আমরা পাবো। আর লাস্টেরটা কি হবে বলো তো? ডেল আই কে ইন্টু ডেল আই এল মাইনাস ডেল কে এল। ঠিক আছে? বলো, বুঝতে পারলে? কোনো অসুবিধা? না স্যার, ঠিক আছে। ইজ ইকাল টু হাফ ডেল ইউআই বাই ডেল এক্স কে ইন্টু ডেল ইউআই বাই ডেল এক্সএল প্লাস, এই যে এই জায়গাটায় দেখো ডামি কি আছে? এই যে আই আই ডামি, আই আই আছে। তাহলে আয়ের পরিবর্তে এই এলটা বসিয়ে দাও আর ডেলটাকে উঠিয়ে দাও, তাহলে ডেল ইউএল বাই ডেল এক্স কে হয়ে গেল। ঠিক আছে? সিমিলারলি এইটা কি হবে বলতে পারবে? স্যার, ডেল ইউকে বাই ডেল এক্স, ডেল। হ্যাঁ, ডেল ইউকে বাই ডেল এক্স। আচ্ছা, সিমিলারলি এইটা কি হবে বলতে পারবে? স্যার, এটা ডেল এক্স কে বাই ডেল এক্সএল। না, বাই কেন? এখানে আই আই উঠিয়ে দাও আর একটা ডেল উঠিয়ে দাও, তাহলে ডেল কে এল হয়ে যাবে মাইনাস ডেল কে এল। তাহলে এই ডেল কে এল আলটিমেটলি কেটে গেল। বোঝা গেল? এইটুকুই পড়ে থাকলো। বুঝতে পারলে? এটাকে 2 নাম্বার দিয়ে। ক্লিয়ার? বলো, কোনো অসুবিধা? তাহলে লক্ষ্য করো, 1 নাম্বারে আমরা কি পেয়েছিলাম? এই যে এই কোয়ান্টিটিটার ভ্যালু পেয়েছিলাম।
ইন টার্মস অফ আর কে এল। আর 2 নম্বরে এসে আমরা কিন্তু আর কে এল এর মানটা বার করে নিলাম। বুঝতে পারলে? তাহলে এইটাই হয়ে গেল আমাদের স্ট্রেন ডিফরমেশন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে কোয়ান্টিটিটা, এই যে জিনিসটা, এই জিনিসটাই হচ্ছে আমাদের স্ট্রেন ডিফরমেশন। ঠিক আছে, এই জিনিসটার নামই হচ্ছে স্ট্রেন ডিফরমেশন। বোঝা গেল? মানে আফটার ডিফর্ম পয়েন্ট দুটোর মধ্যে দূরত্বের স্কোয়ার মাইনাস বিফোর ডিফর্ম পয়েন্ট দুটোর মধ্যে দূরত্বের স্কোয়ার বাই বিফোর ডিফর্ম পয়েন্ট দুটোর মধ্যে দূরত্বের স্কোয়ার, এই কোয়ান্টিটিটাকেই বলা হয় স্ট্রেন ডিফরমেশন। ঠিক আছে, এটা আমরা 1 নম্বরেই পেয়ে গেছিলাম, কিন্তু 1 নম্বরে আমাদের আর কে এল যেটা, সেটা আননোন ছিল বলে আমরা আরেকটু ক্যালকুলেশন করে আর কে এল এর মানটা বার করে নিলাম। বোঝা গেল? তাহলে লেখো ফাইনাল অ্যান্সার ফ্রম 1 and 2 we get the strain deformation in Lagrangian method। বোঝা গেল? তাহলে পরীক্ষায় 5 এবং অনেক সময় 10 নম্বরেও আসতে দেখা গেছে। পারবে তো পরীক্ষায় আসলে লিখতে? আচ্ছা, এখানে মেন বিষয় যেটা, সেটা হচ্ছে টেনসর। তাই তো, টেনসর তোমরা ভুলে গেছো, পড়েছিলে হয়তো, ভুলে গেছো, ঠিক কিনা? হ্যাঁ স্যার। হুম, সেই কারণে আমি গ্রাজুয়েশনে যে টেনসর পড়িয়েছিলাম, তার মোটামুটি 4-5টা ক্লাস আমি তোমাদের দিয়ে দেব। সেই ক্লাসগুলো একটুখানি তাহলে দেখে নেবে, যাদের মনে আছে তো খুব ভালো, আর যারা ভুলে গেছো তারা ওই 4-5টা ক্লাস একটুখানি দেখে নেবে, তাহলেই টেনসর ব্যাপারটা পুরো তোমাদের আবার মনে চলে আসে। আর যদি আগে না পড়েও থাকো টেনসর, তাহলে কোনো অসুবিধা হবে না, ওই 5টা ক্লাস দেখে নিলেই টেনসরটা রপ্ত হয়ে যাবে। এই পুরো পেপারটাতে কিন্তু টেনসর আমাদের লাগবেই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এতটুকুই থাক আজকে। এই জিনিসগুলো একটু বাড়িতে দেখো, এবং তার সাথে টেনসরের যে ক্লাসগুলো আমি দিয়ে দিচ্ছি সেগুলো দেখো। এরপর থেকে আমরা আবার নেক্সট ক্লাসে করব। ঠিক আছে।